ইসরায়েলের ডাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়াতে ট্রাম্পের উপর দেশটির অভ্যন্তরীণ চাপ ছিল, এখনো আছে। কংগ্রেসের অনুমতি না নিয়ে ইরানের উপর হামলার জন্য ডেমোক্রেটিক সিনেটর বার্নি স্যান্ডার্স সহ অনেকেই ট্রাম্পকে জবাবদিহি করার কথা বলছেন। এছাড়াও দেশটির সাধারণ মানুষের মধ্যে কিন্তু যুদ্ধে না জড়ানোর জন্য এক ধরনের দাবি ছিল বা আছে এখনো। ট্রাম্প কি অভ্যন্তরীণ চাপ উপেক্ষা করে কংগ্রেসের অনুমতি না নিয়ে ইরানের উপর হামলা করলো? এর পরে আসলে কি হতে পারে, এর ফলাফল কি হতে পারে? আসলে অনুমতি নিয়েছে কি নেয়নি এটা খুবই গুরুত্বপূর্ণ নয়, কারণ ইরানের বিরুদ্ধে গত 50 বছর ধরে যুক্তরাষ্ট্র অবরোধ দিয়ে রেখেছে। ইরান বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের টার্গেট, এবং শুধু ইরান নয়, আমি বলবো যে ইরানের আগে যুক্তরাষ্ট্র ইরানে হামলার পটভূমি হিসাবে, ইরানে হামলা সহজ করার জন্য সিরিয়া দখল করেছে বা সিরিয়ার সরকারের পতন ঘটিয়েছে, ইরাকের সরকারের পতন ঘটিয়েছে, লিবিয়ার সরকারের পতন ঘটিয়েছে। ফলে ইরানে যে হামলা হবে এটা প্রায় নির্ধারিত ছিল, এবং এটা তো ইরানের শুধু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা করেছে তা নয়, যুক্তরাজ্যও এতে যুক্ত রয়েছে এবং আরব দেশগুলো এতে সহযোগিতা করছে। দেখুন, ইরানের সাথে ইসরায়েলের 2000 কিলোমিটার দূরত্ব। ইসরায়েলের বিমানগুলো যে ইরানে সহজে আসতে পারছে, এটা তো অনেক আরব দেশের আকাশসীমা সহজ হয়ে যাওয়ার কারণে সেটা পারছে। কিন্তু প্রশ্ন হলো, এই হামলার ভিতর দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্য কতটা পূরণ হলো। আমি বলবো এই কয়েকদিনের হামলার ভিতর দিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সামান্য সফলতাই অর্জন করতে পেরেছে। এর কারণ হলো, ইসরায়েল প্রথম হামলাগুলোর ভেতর দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে কোনো ধ্বংস করতে পারেনি। ফলে তারা চাইছিল যুক্তরাষ্ট্র সেই হামলায় যুক্ত হোক, এবং যুক্তরাষ্ট্র সেই হামলায় যুক্ত হয়েছে। দেখুন, ইরান যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কোনো হুমকি নয়, তারপরও ইসরায়েলের স্বার্থে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলো, এবং এর ভেতর দিয়ে এইটাই প্রমাণিত হলো সেই পুরনো কথা যে যুক্তরাষ্ট্রে ইসরায়েল লবি কত শক্তিশালী, এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থের তোয়াক্কা না করেই যুক্তরাষ্ট্রের প্রশাসন গত 50 বছর ধরে ইরানের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত রেখেছিল এবং এখন সরাসরি হামলা করেছে। কিন্তু হামলার পরেও এরকম কিন্তু নিশ্চিত কোনো খবর নেই যে সমৃদ্ধ ইউরেনিয়াম, যেটা পারমাণবিক রিঅ্যাক্টরে ব্যবহৃত হয় বা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়, সেটা ধ্বংস হয়েছে। ইরানও এরকম কিছু বলেনি, যুক্তরাষ্ট্র এরকম কোনো প্রমাণ, সাক্ষ্য, ফুটেজ দেখাতে পারেনি। এবং আন্তর্জাতিক পারমাণবিক যে সংস্থা রয়েছে, তারা সৌদি আরব, কুয়েতের কর্মকর্তারা বলেছেন তারা অফ সাইট বা সাইটের বাইরে কোনো ধরনের রেডিয়েশন দেখছেন না। তার মানে এটা অনুমান করা যায় রেডিয়েশন হওয়ার মতো কিছু ছিল না, বা থাকলেও সেটা মাটি চাপা পড়ে গেছে। পারমাণবিক কেন্দ্রগুলোর ঢোকার রাস্তা, বের হওয়ার রাস্তা সবকিছু বন্ধ হয়ে গেছে। এরকম অবস্থায় আমাদের বিবেচনার বিষয় হলো যে এই হামলার ভেতর দিয়ে বা এই আগ্রাসনের ভেতর দিয়ে ইসরায়েল কতটা নিরাপদ হলো। প্রশ্নটা তো সেটাই। আমার ব্যক্তিগত মত হলো এতে ইসরায়েল মোটেই নিরাপদ হয়নি। প্রথম বিষয় হলো যে এতদিন একটা মিথ ছিল যে ইসরায়েল একটা অজেয় দেশ, তেল আবিবে বোমা ফেলা যাবে না, ইসরায়েলের মানুষকে ইসরায়েলের ভিতরে হামলা করে হত্যা করা যাবে না, তেল আবিবে কোনো ধ্বংস সাধন করা যাবে না। এখন নিয়মিতই সেটা হচ্ছে। ফলে ইসরায়েলের অজেয় থাকার যে একটা ধারণা ছিল সেটা ভেঙে গেছে, এবং এই হামলা যে একটা মিথ্যাচারের উপর দিয়ে হয়েছে। দেখুন, আমরা ছাত্র অবস্থা থেকে গত 30 বছর ধরে শুনেছি ইরান একটা পারমাণবিক বোমা বানানোর থেকে 1 সপ্তাহ দূরে আছে। নেতানিয়াহু গত মাসেও সেটা বলেছেন, কিন্তু এই হামলার ভিতর দিয়ে আমরা কোনো রেডিয়েশন লিকেজ দেখলাম না, এবং যুক্তরাষ্ট্র, ইরান কেউ বলছে না যে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের সংগ্রহ নষ্ট হয়ে গেছে। এবং ট্রাম্প হামলার আগে ইরানকে অবহিত করেছেন বলেও দাবি করেছেন। এই অবহিত করার ভিন্ন অর্থ দাঁড়ায়, এবং এই হামলার ভিতর দিয়ে, এই আগ্রাসনের ভিতর দিয়ে মধ্যপ্রাচ্যে অশান্তি আরো বাড়বে। ইরান অবশ্যই হামলা অব্যাহত রাখবে, তার প্রক্সিগুলো, তার যে ছোট ছোট গেরিলা সংগঠন রয়েছে বিভিন্ন দেশ জুড়ে, তারা এই হামলায় জড়াবে।